তুমি নিয়ে যাবে? ধুমকে মুকুন্দরামকে বলার মাঝখানেই থামিয়ে বলেছি, আমি যে কাজে যাচ্ছি তাতে দোসর কেউ থাকলে কাজ হয়? মুকুন্দরামকে তারপর আর বেশি বকাবকি করতে হয়নি। সে তার বেয়াদবির জন্যে মাপ চেয়ে জায়গাটায় পৌঁছবার যথাসম্ভব হদিশ জানিয়ে দিয়েছে। হদিশ অবশ্যই বেশ অদ্ভুত এবং ভাষা ভাষা। জায়গাটার আসল নাম বলে যা জানা আছে তা কাউকে বলবার নয়, বললে কোনো কাজই হবে না। নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের জন্য থাকছে প্রেমেন্দ্র মিত্র রচিত একটি গল্প, ভূত যদি রসিক হয়। প্রেমেন্দ্র মিত্র তার রচিত উল্লেখযোগ্য কবিতা হল ফেরারি ফৌজ, সম্রাট, প্রথমা, সাগর থেকে ফেরা, কখনো মেঘ প্রভৃতি। উল্লেখযোগ্য ছোট গল্পের মধ্যে রয়েছে বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, অফুরন্ত, ধূলিধূসর, মহানগর প্রভৃতি। তিনি বাংলা বিজ্ঞান কল্পকাহিনীর পথিকৃতদের মধ্যে একজন ছিলেন। শিশু এবং কিশোর কিশোরীদের বিজ্ঞানের সাথে পরিচিত করার জন্য তিনি বিজ্ঞান কল্পকাহিনী লেখা শুরু করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল যুদ্ধ যখন থামল, পিঁপড়ে পুরাণ, পৃথিবীর শুক্র, কালা পানির অতলে, মঙ্গলবাসীর শত্রু, ভয়ঙ্কর কাঁকড়া, আকাশ থেকে বিপদ প্রভৃতি। আজকের গল্পের মূল চরিত্রে রয়েছে বক্তা, মেজকর্তা ও মুকুন্দরাম। শুরু হচ্ছে আজকের গল্প, ভূত যদি রসিক হয়। সঙ্গে থাকুন। তাহলে তাকে চেনা দায়। ওপরের শিরোনামার সঙ্গে নিচের এই মন্তব্যটি যে কার লেখা আর কোথায় বা পেয়েছি তা বোধহয় আর বলতে হবে না। হ্যাঁ, আমাদের এই শহরের সবচেয়ে লম্বা পাড়ির বাস রুটের একটি প্রায় খালি হয়ে আসা বাসের একটি বেঞ্চিতে সম্পূর্ণ বেওয়ারিশ অবস্থায় পাওয়া লাল শালু বাঁধা পুটলির ছেঁড়া খোড়া খেরোখাতাটি থেকে সম্পূর্ণ বাক্যটা উদ্ধার করা। উক্তিটি সেই মেজকর্তারই। মহাভারত প্রমাণ পুরো খেরো খাতাটি ঘেঁটে এই নামটুকুর বেশি আর যা পরিচয় তার জোগাড় করতে পেরেছি তা নেহাত আনুমানিক ছাড়া আর কিছু নয়। মেজকর্তা লিখেছেন, ভূত যদি রসিক হয় তাহলে তাকে চেনা দেয়। এইটুকু লিখে মেজকর্তা যেন আর কিছু লিখবেন কিনা সে বিষয়ে দোনামোনা হয়েছেন মনে হয়। ওপরের কথাগুলো খেরো খাতার একটি পাতার একেবারে মাথাতেই লেখা, কিন্তু সে লেখাটা যে একটানা চালিয়ে যাওয়া হয়নি লেখাটির কালি আর চেহারাতেই তা সহজে ধরা যায়। কথা দুটো একটু কালচে কালিতে বেশ একটু মোটা গোছের নিবে লেখা, লেখার পরে কালোর বদলে কিছুটা নীলচে কালিতে একটু সরু গোছের নিবের কলমে যা লেখা হয়েছে ওপরের অক্ষরগুলোর তুলনায় তা অনেক কম ফ্যাকাশে। তাছাড়া আগের লেখা বাক্যটি যতদূর মনে হয় বহুকাল আগে যার খুব চল ছিল সেই রিলিফ নিবে লেখা, আর পরের ঈষৎ নীলচে কালির বাকি সমস্ত লেখা সেকালের রেড ইঙ্ক কি জি মার্কা নিবের কলমে। লেখার ধরন ধারণ চেহারা নিয়ে এ গোয়েন্দাগিরিতে আর কিছু না হোক, লেখাটা প্রথম শুরু করবার পরই মেজকর্তা যে বহুদিন তাতে আর হাত দেননি এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না। ব্যাপারটা এমন কিছু হয়তো নয়, তবু এটা নিয়ে ভেবে কিছুটা সময় খরচ করেছি। শেষ পর্যন্ত একটা উত্তরই পেয়েছি ভেবেচিন্তে। বিবরণটায় এমন কিছু হয়তো আছে যার জন্য লেখা আরম্ভ করেও মেজকর্তাকে দ্বিধা ভরে কলম থামিয়ে আর এগোবেন কিনা ভাবতে হয়েছে। একটা লাইন মাত্র লিখে যার জন্যে মেজকর্তাকে বেশ কিছুদিন হাত গুটিয়ে থাকতে হয়েছে, সে কারণটা কি হতে পারে? কারণটা যাই হোক, সমস্ত লেখাটা না পড়ে তার বোঝা যাবে কি করে। সুতরাং মেজকর্তার বিবরণটাই তার ভাষায় লিখে জানাচ্ছি। প্রথম লাইনের পর একটু ফাঁক দিয়ে মেজকর্তা সরাসরি বিবরণে নেমে গেছেন। না, মুকুন্দরাম হয়তো খুব বাড়িয়ে বলেনি। জায়গাটার বর্ণনা অন্তত দিয়েছে চমৎকার। সমস্ত জায়গাটার কেমন যেন একটা গন্ধ আছে,
কিছুটা ভেতরের দিকে যাওয়ার পরই তা নাকি পাওয়া যায়। বুঝিয়ে দেবার মতো বিশেষণ কি উপমা যার খুঁজে পাওয়া যায় না সেই গন্ধ। মজা, হাজা, ইঁদো, পচা, পানা ভরা সব ডোবা, পুকুর, দিঘি আর ভেঙে পড়া, ধসে পড়া, আধা জঙ্গলে ঢাকা সব এধারে ওধারে নোনা ধরে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া ইটের স্তূপের সঙ্গে যুগ যুগ ধরে বিশাল বিশাল অশ্বত্থ, বট, শিরীষ গোছের সব গাছের ডালপালা থেকে ঝরে ঝরে পড়ে চারিদিকের মাটি ছেয়ে জমে ওঠা পাতার রাশির সব মেলানো কেমন যেন একটা ভিজে ভিজে ছোঁয়া লাগানো গন্ধ, সেটা নয়, তার সঙ্গে অস্বস্তি জাগানো আর একটা কি যেন মিশে একেবারে আলাদা কিছু। মুকুন্দরাম আর একটা কথাও ঠিক বলেছিল, ঠিকানা খুবই ভালো পেয়েছি কর্তা, শুধু পৌঁছাবারই বড় ঝামেলা। ঝামেলা মানে? একটু ধমক দিয়েই বলেছিলাম, তেনাদার ঠিকানায় বিনা ঝামেলায় পৌঁছতে চেয়েছি আমি। এবার বিরক্ত হয়েই বলেছিলাম, চিনিয়ে দেবার মতো লোক নাই পাওয়া যাক, জায়গাটার নাম শুনলে তার হদিশ তো কেউ না কেউ দেবে। আগে সেই তো হয়েছে মুশকিল। মুকুন্দরাম অপরাধীর মতো বলেছে, গোপীগঞ্জের হাট পর্যন্ত ঘোড়ার ডাকের সঙ্গে ভাড়া করা ঘোড়ার গাড়িতে যেতে পারেন, কিন্তু সেখান থেকে আসল ঠিকানায় যাবার কথাটি উচ্চারণ করতে পারবেন না। কেন? এবার বিরক্ত হয়েই বলেছি, নামটা গালাগাল নাকি? আগে না, তা নয়। মুকুন্দরাম তাড়াতাড়ি ব্যাখ্যা করে জানিয়েছে, নামটা বললে কেউ যে চমকে তাকাবে কি বেয়ারা কিছু বলবে তা নয়, তার বদলে যেন শুনতেই পাবে না, তারপর না শোনার ভান করে সরে যাবে সেখান থেকে। ধৈর্য হারিয়ে যা বলতে যাচ্ছিলাম তার বলতে হয়নি। মুকুন্দরাম নিজেই তাড়াতাড়ি আবার বলেছিল, নামটা শুনে অমন বোবাকালা যে সেজে যায় তার কারণ নামটাতেই ওদের ভয়। ও অঞ্চলের সকলের ধারণা ওখানকার কথা পাঁচ কান করলে তেনারা বেজার হন। তেনাদের কোপে পড়বার ভয়ে ওরা তাই নিজেদের জানাশোনার মধ্যে ছাড়া ওখানকার নামটি পর্যন্ত করে না, শুনতেও চায় না কারো মুখে। আচ্ছা আচ্ছা হয়েছে, ধমক দিয়ে তাকে থামিয়ে এবার বলেছি, যা বললে তাতে তো বুঝছি আসল নামটা যে কি তা তুমিও জানো না। আগে না, আমি ঠিকই জানি। মুকুন্দরামের মুখে বিনীত গর্বের হাসিটা দেখবার মতো। নিজের বাহাদুরিটা একটু সবিস্তারে তারপর বলতে শুরু করেছে, ওখানে এক বাড়ির সঙ্গে দূর কুটুম্বিতা ছুতো ধরে বেশ কবার যাওয়া আসা করে ভাব জমিয়ে ফেলেছি। তারপর নামটা জেনে নিয়ে কেল্লাফতে করেছ। মুকুন্দরামের বাহাদুরি ও বৃত্তান্ত দু চার কথায় শেষ হবে না বুঝে তাকে একটু নরম গলাতেই এবার থামিয়ে দিয়ে বলেছি, তার নামটা কি? আর কাউকে কিছু জিজ্ঞেস না করেও কেমন করে সেখানে পৌঁছানো যায় এবার বলো দেখি। আগে নামের সঙ্গে জায়গাটার কোনো মিলই পাবেন না। মুকুন্দরামের গলায় ক্ষোভের সুর তখনও একটু পাওয়া গেছে। নামটা হলো সুখসাগর। সুখসাগর? একটু হেসে বলেছি, মিল না থাক গড়মিলের দিক দিয়ে নামটা হয়তো ঠিক। নাম সুখসাগর, কিন্তু সেখানে সুখ তো নেই, সাগরও নিশ্চয়ই নেই। আগে হ্যাঁ। মুকুন্দরাম সাই দিয়ে বলেছে, সাগরের বদলে যা আছে তা মজা হাজা কটা জলা আর দিঘি, দামে আর পানায় যা একরকম বুঝেই গেছে। থাকার মধ্যে আছে এককালের পেল্লায় সব পোড়ো বাড়ি, যা হাঁ করা হাড় পাঁজর। মুকুন্দরাম তার বর্ণনায় উৎসাহী আগেকার ক্ষোভটা তখন প্রায় ভুলেই গেছে, তবু বাধ্য হয়ে আবার তাকে সাজিয়ে বলতে হয়েছে,
আচ্ছা, ও সব যা বলছো তা তো নিজের চোখেই দেখব, কিন্তু তা দেখবার জন্য কারো কাছে কোনো হদিশ না পেয়েও পৌঁছবো কি করে, সেইটা আগে বাতলাও দেখি। আগে আগে একটু আমতা আমতা করে দুবার মাথা চুলকে মুকুন্দরাম এবার বলেছে, কিছু যদি মনে না করেন তো আমি সঙ্গে করে আপনাকে ঠিক জায়গায় তুমি নিয়ে যাবে। ধমকে মুকুন্দরামকে বলার মাঝখানেই থামিয়ে বলেছি, আমি যে কাজে যাচ্ছি তাতে দোসর কেউ থাকলে কাজ হয়? মুকুন্দরামকে তারপর আর বেশি বকাবকি করতে হয়নি। সে তার বেয়াদবির জন্যে মাপ চেয়ে জায়গাটায় পৌঁছবার যথাসম্ভব হদিশ জানিয়ে দিয়েছে। হদিশ অবশ্যই বেশ অদ্ভুত এবং ভাষা ভাষা। জায়গাটার আসল নাম বলে যা জানা আছে তা কাউকে বলবার নয়, বললে কোনো কাজই হবে না। যে শুনবে সে না শোনার ভান করে সরে যাবে। যেদিকে যাবার তার বদলে নাম করতে হবে তার উল্টো দিকের এক ঠিকানার। বলবেনই বা কাকে? বলার জন্যে আছে শুধু এই ভাড়াটে কজন গরুর গাড়ির গাড়োয়ানেরা। তারা দূর দূরান্তর থেকে ব্যাপারীদের মাল নিয়ে হাটে আসে, আর হাট শেষ হলে অন্য মাল নিয়ে ওই পারে সেই দামোদরের নদ পেরিয়ে ভিন জেলার বড়গঞ্জে গিয়ে ওঠে। তাদের একটু সাদাসাদি করে বলতে হবে যাবার পথে মাঝামাঝি এক জায়গায় যেন নামিয়ে দেয়। এমন অনুরোধে তারা বেজার হবে না, আপত্তিও করবে না কিছু, শুধু হয়তো জানতে চাইবে তা নামবেন কোথায় কর্তা? এই পথে দুধারে আগাগোড়া তো শুধু বন বাঁধা জঙ্গল। তখন বলতে হবে যে আপনি নামবেন জোড়াগড় যাবার রাস্তায়। জোড়াগড় যাবার রাস্তায় নামবেন শুনে তারা চমকে টমকে উঠবে না, শুধু একটু সহানুভূতি দেখিয়েই বলবে, সে তো অনেক হাঁটতে হবে কর্তা, আর তাছাড়া রাস্তারও কি ঠিক ঠিক চেনার মতো হাল আছে? তার চেয়ে রসুলপুরের দিক দিয়ে যদি। গাড়োয়ানেরা আরও অনেক রকম খুঁত করে জোড়াগড় যাওয়ার বিষয়ে আরও অনেক সলা পরামর্শ দেবে, কিন্তু গাড়িতে জায়গা দিতে আপত্তি করবে না। কাক ভোরে রওনা হয়ে বিকেল নাগাদ জঙ্গলের মাঝখানে রাস্তার এক জায়গায় তারা সওয়ারিকে নামিয়ে দিয়ে বলবে, এই আপনার নামবার জায়গা কর্তা। ডান দিকের এই ঘোর জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে জোড়াগড়ে যেতে হবে। নিজে কখনো যাইনি, তবে 10 বছর ধরে এ পথে আসতে যেতে অনেকজনের কাছে শুনেছি জোড়াগড়ে যেতে হলে এইখানেই নামতে হয়। ওই যে দূরে ছোট একটা টিলা দেখছেন, ওইটাই তার চেন্নাত। এখন ইচ্ছে করলে নামতে পারেন। এপারে নলগোলায় কিংবা কালো পাড়ের বীরগঞ্জে নামিয়ে দেব। এইসব সুপরামর্শের জন্যে ধন্যবাদ দিয়ে তখন কিন্তু নেমে যেতে হবে। গাড়োয়ানদের কাউকে বকশিস দেবার নামটি কিন্তু করা চলবে না, তারা তাতে অপমান বোধ করবে। বলবে, আমরা কি সওয়ারি নিয়ে ভাড়া খাটবার গাড়োয়ান? আমাদের নিজেদের গাড়ি, আড়তদার কি ব্যাপারীদের হুকুমেও নয়। নিজেদের খুশি মতো মাল বোঝাই করি নিজেদের পছন্দ মতো ঠিকানায় পৌঁছে দেবার জন্যে। তাতে যা হকের পাওনা তার বেশি নেব কেন? তুমি বড় কথা ফেনাও মুকুন্দরাম। মুকুন্দরামের কথাগুলো শুনতে মন্দ লাগছিল না বলে এতক্ষণ চুপ করে থাকলেও এবার তাকে ধমকে বলতে হয়েছে, এত ধানাই পানাই করেও এখনো তো আসল কথায় পৌঁছলে না। গাড়োয়ান কি ভাববে আর কি বলবে এসব ছেড়ে আসল খবরটা এবার দাও দেখি। জোড়াগড়ের নাম করে জঙ্গলের মাঝে রাস্তায় নেমে তারপর সুখসাগরে পৌঁছবো কি করে? মুকুন্দরাম এবার আর কথা ফেনায়নি, সোজাসুজি হদিশ বাতলে দিয়েছে। গরুর গাড়ি থেকে জঙ্গলের মাঝখানে পথে নামবার পর একটু অপেক্ষা করতে হবে। গাড়িগুলো আবার চলতে শুরু করে কিছু দূরে জঙ্গলের বাঁকে চোখের আড়াল হওয়া পর্যন্ত। তারপর ডাইনে টিলার দিকে নয়, যে পথে গাড়ি এসেছে সেই পথেই পিছিয়ে যেতে হবে পোখানেক রাস্তা। অতটা গেলেই বাদুর ছোলা গাছটা আপনার চোখে পড়বে। বিরাট ডালপালা ছড়ানো গাছ। কি গাছ তা বোঝার উপায় নেই। ডালপালা সমেত সারা গাছটায় গাদা গাদা বাদুর ঝুলে আছে। সেই গাছটাই হলো নিশানা। তার পাশ দিয়ে এগিয়ে গেলে দেখতে দেখতে সুখসাগর পৌঁছতেও দেরি হবে না। মুকুন্দরাম যা বলেছিল তাই করেছি।
জোড়াগড়ে যাবার ছুতোয় গাড়োয়ানদের কথায় যেখানে নেমেছি গাড়িগুলো দূরে পথের বাঁকে চোখের আড়ালে না হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করে তারপর পেছন দিকে চলতে শুরু করেছি। বাদুর ঝোলা গাছটা এবার খুঁজে বার করতে হবে। মুকুন্দরাম যা বর্ণনা দিয়েছে তাতে গাছটা খুঁজে পাওয়া শক্ত হবার কথা নয়। ডালপালা ছড়ানো প্রকাণ্ড একটা গাছ, ফল ফুল পাতা নয়, সারা গায়ে তার ছোট বড় কালো কালো বাদুড়ের পুঁটলি ঝুলছে। গাছটার কথা ভাবতেই ভেতরে ভেতরে কেমন একটু শিউরে যে উঠেছি তা অস্বীকার করব না। দুধারের ঘোর জঙ্গলের মাঝে একেবারে জনমনীষীহীন রাস্তাটাও তার একটা কারণ নিশ্চয়ই। সন্ধে হতে তখনও দেরি আছে, কিন্তু এরই মধ্যে কেমন একটা গা ছমছমে ভাব যেন সমস্ত জায়গাটার ওপর জমে উঠেছে। মুকুন্দরাম কি এইটাকেই যেন ওপারের গন্ধ পাওয়া বলে বর্ণনা করেছিল, কিন্তু সে তো সেই সুখসাগর পৌঁছাবার পর পাওয়ার কথা। এখন থেকেই সেরকম কোনো অস্বস্তি হবে কেন? রাস্তার ধারে জঙ্গলে বাদুর ঝোলা গাছটা খোঁজবার জন্যে সজাগ চোখ রেখে যেতে যেতে মুকুন্দরামের বিষয়ে একটু না ভেবে পারিনি। আমি যা খুঁজে বেড়াই তা সুলুক সন্ধান দেবার জন্যে অনেক দালালি আমার হয়ে কাজ করে। মুকুন্দরাম ঠিক তাদের দলে পড়ে না। দালাল হয়ে সে আমার কাছে আসেনি, দালাল হিসেবে কাজও করে না আমার। নেহাত আচমকাই দেখা হয়ে গেছে। কাজকর্ম তেমন ছিল না বলে মস্ত এক দিঘির এক পাড় জমা নিয়ে চারটার ফেলে মাছ ধরতে বসেছিলাম। কিছুটা হাজা মজা হলেও নাম করা মাছ শিকারের দিঘি। কিছু না হোক আধমনি দু একটা রুই কাতলা সেখানে নাকি ফাতনা ডোবাবে। ফাতনা আমারও ডুবেছিল, কিন্তু কে যে ডুবিয়েছে তা জানার ভাগ্য হয়নি। সকাল থেকে খাঁ খাঁ রোদের দুপুর পেরিয়ে বিকেল পর্যন্ত তিনবার ফাতনা ডোবানো অদেখা মাছের কাছে কান মোলা খেয়ে যখন ব্যাগরানো মেজাজে ছিপটায় দুমড়ে ভাঙতে যাচ্ছি, তখন পেছনে পাড়ের ধারে আধময়লা আঠাতি ধুতি আর ছেঁড়া ফতুয়া পরা ছোট্ট রোগা পটকা আধগুড়ো একটা গাইয়া চেহারার মানুষকে দেখতে পেয়েছিলাম। লোকটার পাড়ের ওপর উবু হয়ে বসে থাকার ভঙ্গি দেখে মনে হয়েছিল আমার অজান্তে অনেকক্ষণ ধরেই সে আমার মাছ ধরার মিথ্যে হয়রানিটা লক্ষ্য করছে। নিজের বেইজ্জতের এরকম একজন সাক্ষীকে দেখে মনটা যে খুশি হয়নি তা বলাই বাহুল্য। লোকটির একটা কথায় মেজাজটা আরো তিরিক্ষি হয়ে গিয়েছিল। আমাকে ছিপটা নিয়ে দাঁড়িয়ে কোনো রকমে মেজাজটা সামলে হুইল ঘুরিয়ে সুতো গুঁড়োতে দেখে লোকটি বলেছিল, উঠে পড়ে ভালোই করেছেন কর্তা, আজকের দিনটা কিছু হবার নয়। গায়ে পড়া এমন টিপ্পনির একটা চাবুকের মতো জবাব দিতে গিয়ে থেমে গিয়েছিলাম। লোকটার চেহারা দেখে আর গলার স্বরটা অতি বিনীত বলে। কড়া কিছু বলার বদলে অদ্ভুত কথাটারই তার মানে জানতে চাইছিলাম একটু রুক্ষ গলাতেই। আজ আর হবার নয় মানে? আগে লোকটি একটু ভয় ভয় যেন অপরাধীর মতো বলেছিল, আজ সেই ষাঁড়টির দিন কি না? কার দিন? গরম হওয়ার বদলে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম। আগে সেই সারা পিরেকটার। লোকটি আমায় একেবারে হতভম্ব করে দিয়ে বলেছিল, সব জোড়া মাসের প্রথম মঙ্গলবার সে দিঘিটায় ভর করে থাকে। একটা পুঁটি কি কুচো চিংড়িও এ দিঘি থেকে কারুর এদিন তোলার 7 দিনেই। আজ সেই প্রথম মঙ্গলবার আপনি এখানে ছিপ ফেলেছেন কি না? থামো থামো, কিছুই
বুঝতে না পারায় অধৈর্যে লোকটিকে ধমক দিয়ে থামিয়ে বলেছিলাম, কি সব আবোল তাবোল বলছো? তোমার সারা পিরেত আবার কি বস্তু? লোকটির কাছে ব্যাপারটার বিস্তারিত ব্যাখ্যা এবার শুনেছিলাম। এ দিঘি যারা কাটিয়েছিলেন তারা এ অঞ্চলের রাজাই ছিলেন একরকম। সে রাজবংশের ভাগ্য যখন পড়ে এসেছে, তখন 2-3 বছর আগে সে রাজবংশের শেষ এক রাজা এ দিঘিতে মাছ ধরার নামে এক মহা অধর্ম করেছিলেন। যুদ্ধের ন্যায় নীতি না মানা আর মানির মান না রাখার অধর্ম। রাজবংশের সুদিন তখন ফুরিয়ে এলেও দিঘি তখন টইটুম্বুর জলে জমজমাট। মাছের ভারে ছিঁড়ে যাবার ভয় জেলেরা একেবারে সেরা সুতোর নতুন জাল ছাড়া এই জলে কিছুতেই নামতে চায় না। দিঘিতে মাছ যেমন এন্তার, তেমনই সেসব মাছের জেল্লা তেজ। এদের মধ্যে সবার সেরা 2টি সাঁড়া রুই, লোকে যাদের নাম দিয়েছিল নন্দী ভৃঙ্গি। নন্দী ভৃঙ্গি মাছ নয়, গঙ্গা দেবীর বাহন মকর রাজেরই যেন 2টি দামাল ভাত কুটুম। কোনো জালে তাদের ধরা যায় না। যত বড় পাকা শিকারির হাতে যত মজবুত ছিপি হোক, তার টোপ বড়শি ফাতনা নিয়ে ছিনিমিনি খেলে। দিঘির জলে যেন তাদের আনন্দ আর ধরে না। গাং কি সাগর হলে বুঝি তারা পাকনা নেড়ে সত্যিকার সুখ পায়। তবু চারাপোনা হয়ে যার জলে প্রথম কানকো কাঁপিয়েছে, সে দিঘির ওপর মায়াও তো আছে কিছু। জোর ভেঙে ভৃঙ্গি কিন্তু একদিন সে মায়া কাটিয়ে যায়। অতিবৃষ্টির বান এসেছিল সে বছর, মাঠ ঘাট পুকুর দিঘি সব ভাসিয়ে। সে বানের জলে গা ভাসিয়ে ভৃঙ্গি কোথায় যে গেছে কে জানে। নন্দী কিন্তু দিঘি ছাড়েনি। সারা তল্লাটের গল্প কথা হয়ে সে ওই দিঘিতেই মনের সুখে চড়ে বেরিয়েছে। কিন্তু গোল বাঁধালো পর্তি রাজবংশের বেয়ারা এক রাজা। তার খেয়াল হলো কেউ যাকে ধরতে পারেনি সেই নন্দীকেই সেই ডাঙায় তুলে নিয়ে খাবি খাইয়ে মোক্ষম বাহাদুরি দেখাবে। কিন্তু রাজার কেরামতি ওই মুখ সাপটি অবধি। নন্দীকে ডাঙায় তুলে খাবি খাওয়াবে কি? নন্দী তাকে নিয়ে যেন তামাশা করে লোক হাসায়। কখনো ফাতনা না নাড়িয়ে তার টোপ খেয়ে যায় চুপি চুপি, কখনো বড়শিতে রাম টান দিয়ে হুইলে সুতো ফুরিয়ে দিয়েছে সারা দিঘিময় দাম, আর বড় বড় পানার ঝাড়ে গিঁট লাগিয়ে লাগিয়ে চরকি পাকে ঘুরে ঘুরে। বারবার হার মেনে তল্লাট শুদ্ধ লোকের চাপা হাসাহাসিতে শেষকালে খেপে উঠেছে পর্তি বংশের বেয়ারা রাজা। যা কখনো কেউ করে না সেই অধর্মই করেছে সে এবার। কোনো মতে নন্দীকে বাগে মানাতে না পেরে সে শেষ পর্যন্ত বিষ ঠেলেছে দিঘির জলের এক ধার থেকে আর এক ধারে, আর এক পার থেকে আর এক পারে পালিয়ে বাঁচতে চাওয়া মাছের ঝাঁকের মধ্যে খাবি খেতে খেতে ভেসে ওঠা নন্দীকে দেখতে পেয়ে কলা গাছের ভাসানো ভেলা থেকে তাকে বল্লম দিয়ে খুঁচিয়ে মেরেছে। নন্দী গেছে, গেছে সে রাজবংশ। একটু আধটু মজে এলে বিষ কাটিয়ে দিঘি আবার মাছের চেনা ঘর হয়ে উঠেছে। কিন্তু বছরের জোড়া মাসের পেট তো মঙ্গলবার এখান থেকে একটা কুচো চিংড়ি নিয়ে যায়, এ সাধ্যি নেই কারোর। কয়েকশো বছর আগে এই দিনটিতেই জলে বিষ ঠেলে নন্দীর মতো মাছের রাজাকে অধর্ম করে খুঁচিয়ে মারা হয়েছিল কিনা, সেই থেকে সারা পিরেত হয়ে এই দিনটিতে সে সারা দিঘি পাহারা দেয়। যে লোকটি এ কাহিনী শুনিয়েছিল তারই নাম মুকুন্দরাম। লোকটি কথা বলে একটু বেশি, কিন্তু বলে বড় ভালো। মুকুন্দরামের পুঁজিতে আরও এমন খবর থাকলে তাকে আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করতে বলেছিলাম, সে তা করেনি। তবু তার সঙ্গে এখানে সেখানে দেখা হয়ে গেছে মাঝে মাঝে।
এমনই একবার দেখার সময় সে সুখসাগরের খবর দিয়েছিল আমাকে, কিন্তু মনের মধ্যে একটা কিন্তুর খটকা খুব বড় হয়ে উঠেছে হঠাৎ। মুকুন্দরাম বলেছিল পোখানেক পথ পিছিয়ে গেলেই বাদুর ছোলা গাছের নিশানাটা দেখা যাবে, কিন্তু কোথায় বাদুর ছোলা গাছটা? এক জায়গায় 8 ক্রোশ পথেই তো পার হয়ে এলাম, দুদিকে সজাগ চোখ রেখে খুঁজতে খুঁজতে। বাদুর ছোলা গাছের কোনো চিহ্নই তো নেই। সে গাছ যদি না পাই তাহলে? জোড়াগড়ে যাবার নাম করে যখন রাস্তার মাঝে নেমেছিলাম তখন বিকেল। এরই মধ্যে দুধারে জঙ্গলের বড় বড় গাছের মাথায় সূর্য যে অনেকখানি নেমে গেছে। রাস্তা উত্তর দক্ষিণের বলে এর মধ্যেই বেশ একটু আবছা অন্ধকার। খানিক বাদেই তো পুরো অন্ধকার হয়ে যাবে। তার মধ্যে বাদুর ছোলা গাছটাকে কি আর দেখে চিনে নিতে পারবো? গাছটা সত্যি কি আছে? হঠাৎ কি সন্দেহটাই গভীর হয়ে উঠেছে। যার কথা শুনে চোখ কান বুজে অজানা বন জঙ্গলের মাঝে এমন একটা পেয়ারা জায়গায় নেমেছি, সে মুকুন্দরামের ওপর এতখানি ভরসা রাখার কোনো কারণ সত্যি আছে কি? মুকুন্দরাম আমার মাইনে করা দালাল নয়। এ পর্যন্ত তার কোনো খবরাখবর যাচাই করে দেখা সুবিধেও হয়নি কখনো। তার অমন জাঁকিয়ে বলা সুখসাগরের বর্ণনা কি সব তাহলে মিথ্যে ধাপ্পাবাজি? আমি ওপারের তাঁদের তল্লাশ করে বেড়াই বলে তাঁদেরই একজনের আমাকে একটু জব্দ করার রসিকতা? না না, তা হতে পারে না। বাদুরঝোলা গাছটা নিশ্চয়ই আছে এই জঙ্গলের পথের এক ধারে। অন্ধকার হয়ে আসবার আগে আমাকে সেটা খুঁজে বার করতেই হবে। আমি আগের চেয়ে জোরে জোরে হাঁটতে আরম্ভ করি। 8 ক্রোশের পর 1 ক্রোশের ওপর পথ পার হয়ে যাই, কিন্তু কোথাও কোনো বাদুরঝোলা গাছের চিহ্ন তো নেই। চিহ্ন থাকলেও এরপর তা দেখে চিনে নেওয়া তো সম্ভব হবে না। সূর্য কিছুক্ষণ আগে ডুবেছে, তারপর পশ্চিম আকাশের লালচে আভাটা ক্রমশ যাচ্ছে মিলিয়ে। এরপর তো ঘুটঘুটি অন্ধকার। সে অন্ধকারে সারা রাত কি তেনাদের নয় জন্তু জানোয়ারদের ভয় কোনো একটা গাছের ডালে কাটাতে হবে। সেরকম গাছের খোঁজও তো এই বেলা একটু আলো থাকতে থাকতে না করলে নয়। তা করতে কিন্তু হয়নি। দূরে গাড়ির গরুর গলার ঘণ্টার টুংটাং আওয়াজ শোনা যায় প্রথমে। আলো টালো অবশ্য তারপর দেখা যায় না। এ জঙ্গলের জনমনীষীহীন রাস্তায় তেল পুড়িয়ে আলো জ্বালিয়ে গাড়ি চালাবার আহারমুখী কারণ নেই। 2 চাকার ছোটোখাটো গাড়িটা কিন্তু আমার কাছে এসেই থামে। একটু আলো ভেতর থেকে অবশ্য দেখা যায়। গাড়োয়ান যাতে তামাক খাচ্ছে সেই থলো হুঁকোর কলকের একটু আলো। গাড়োয়ানের গলাটা শোনা যায়। কি কর্তা, উঠবেন নাকি গাড়িতে? হ্যাঁ, উঠবো বই কি। দুবার আর গাড়োয়ানকে উঠবার কথা বলতে হয় না। পেছন দিয়ে ছইয়ের তলায় তার আগেই উঠে বসি। গাড়োয়ান হুঁকোয় টান দিয়ে আবার গাড়ি চালাতে শুরু করে। আমি কোথাকার কে, এই জঙ্গলের মাঝে এই ভর সন্ধে নেমে কি করছিলাম, কোথায় যাব, কিছুই সে জিজ্ঞেস করে না। আমি নিজেকে সামলাতে না পেরে জিজ্ঞেস করেছি, আচ্ছা এই পথে তো আসো যাও, বাদুরঝোলা একটা গাছ এখানে কোথাও দেখেছো? বাদুরঝোলা গাছ? লোকটা একটু চুপ করে থেকে গম্ভীর গলায় বলেছে, হ্যাঁ আছে কর্তা, তবে রোজ তো নয়, মাঝে মাঝে তা দেখা যায়।
মাঝে মাঝে দেখা যায়। শুনে অবাক হয়ে যা বলতে যাচ্ছিলাম তা কিন্তু আর বলিনি গাড়োয়ানের মুখটা তার কলকে জ্বলন্ত টিকের আভায় সামান্য একটু মাত্র দেখতে পেলেও তার গলাটা আমি তখন বেশ চিনতে পেরেছি। সে গলা মুকুন্দরামের। আমি একটু হুঁহা দিলেই সে এক্ষুনি মাঝে মাঝে খুশি মতো দেখা দেওয়া বাদুজ্জ্বলা কাছে জমাটি গল্প শুরু করবে, আর সেই গল্প শুনে তাকে বাধিত করতে আমি চাই না। মেজকর্তা এইখানেই তার কলম থামিয়েছেন। এ বিবরণের প্রথম লাইন লিখবার পর কেন যে অনেক দিন তিনি আর কলম ধরেননি এবার যেন একটু বুঝতে পেরেছি। যাদের তিনি স্বীকার করে ফেরেন তাদেরই একজনের রসিকতার শিকার হওয়ার বৃত্তান্তটা শেষ পর্যন্ত দেবেন কি না তাই তিনি কিছুকাল ঠিক করতে পারেননি। শেষ হলো আজকের গল্প ভূত যদি রসিক হয়। রচনা প্রেমেন্দ্র মিত্র। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী।